সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ। ভোটের প্রস্তুতি ও সংস্কার একসাথে চলবে বললেন ফখরুল। আলোচনার মাধ্যমে কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার দাবি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিভিন্ন সংগঠন। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজও। কড়া নজরদারিতে রয়েছে বিজিবি ও বিএসএফ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিসি বলেন, ভোটার তালিকা কার্যক্রমের সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম এবং তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিসি। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা যায় তা নির্ধারণ করা হবে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ১৯৭১ সালের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা এই ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা পায় সিদ্ধান্তহীনতায় থাকা বাঙালি জাতি। সেদিন মেজর জিয়ার আহ্বানে মুক্তিকামী মানুষ যুদ্ধে নেমে পড়ে শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিপক্ষে। মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়াউর রহমান ভূষিত হন বীর উত্তম উপাধিতে। সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। মহান মুক্তিযুদ্ধে বাঙালিকে পথ দেখানো জিয়াউর রহমান আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ১৯৭৫ সালে। রাজনৈতিক পট পরিবর্তন ও ঘটনা প্রবাহে ওই বছরের ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন জিয়াউর রহমান। এরপর তিনি ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। সময়ের প্রয়োজনেই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এই রাষ্ট্রনায়ক। এরপর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। এগিয়ে নিতে থাকেন দেশকে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমৃত চেষ্টা চালিয়েছেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন দেশপ্রেমিক এই রাষ্ট্রনায়ক। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন রানীর দ্বিতীয় ছেলে জিয়াউর রহমানের শৈশব কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন পান। সেখানেও অসীম সাহসিকতা, সততা ও নিষ্ঠার প্রমাণ দেন এই বীর। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মাজারে পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও জানান তিনি। উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে আজ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এ শুনানি চলছে। আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিচ্ছেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিশেষ ট্রাইব্যুনাল 2-এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্য গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। আদালতের কাজ শুরু হচ্ছে খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। মুহুর্মুহু পাথর ছুড়ে ভারতীয়রা তাদের হামলায় 5 বাংলাদেশি আহত হয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক তৎপরতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সম্ভব হয়েছে। দিনভর চরম উত্তেজনার পর বিকালে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় বাহিনী সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতির আরও খবর জানিয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর তার কাটা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল চৌকা সীমান্তে। আপনাকে জানিয়ে রাখি যে বিএসএফ শূন্য রেখায় যে কাঁটাতারের বেড়া সেটি নির্মাণ করছিলেন, সেখানে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি সদস্য রয়েছেন, তারা সেখানে বাধা দেন। এরপরে কিন্তু সেখানে সীমান্তের যে উত্তেজনা সেটি শুরু হয়। পরবর্তীতে বিজিবির কমান্ডিং অফিসারদের একটি পতাকা বৈঠক হয়। সেই বৈঠকে বিজিবি যারা সদস্য রয়েছেন এবং বিএসএফ এর সদস্যদের মাঝে একটা আলোচনা হয়। সেখান থেকে কিন্তু তার কাটা বেড়া দেওয়ার সেখান থেকে বিএসএফ এর যারা সদস্য রয়েছেন তারা সেখান থেকে সরে আসলে উত্তেজনা কিছুটা থেমে যায়। তবে গতকালকে আমরা দেখেছি যে উত্তেজনাটি আবার নতুন ভাবে শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম যে গতকালকে চৌকা সীমান্তে এখানে যে কিরণগঞ্জ একটি সীমান্ত রয়েছে সেই জায়গাতে আম গাছ কাটাকে কেন্দ্র করে কিন্তু আবার নতুন ভাবে উত্তেজনা শুরু হয়। স্থানীয়দের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা যেটি বলছেন যে ভারতীয় যারা নাগরিক রয়েছেন তারা বাংলাদেশের সীমান্তে এসে যে আম গাছগুলো রয়েছেন সেগুলো তারা কেটে ফেলে। এরপরে কিন্তু বাংলাদেশি নাগরিক এবং ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটে। এরপরে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে পুরো সীমান্ত জুড়েই। বিজিবির সংখ্যা বাড়ানো হয় এবং তারা সতর্ক অবস্থানে ছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু তারা সতর্ক অবস্থানে ছিল। তবে এক পর্যায়ে আমরা দেখেছি যে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, যেটা হাত বোমা, সেটি বিস্ফোরণ করা হয়েছিল। এরপরে গতকাল 4:10 কিন্তু বিজিবির পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়। সেখানে তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে এই ঘটনা নিয়ে বিএসএফ এর সাথে তাদের পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু পরিবেশ শান্ত রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি।
যুগের সাথে পাল্লা দিয়ে সংবাদের শীর্ষে পৌঁছাতে চায় এশিয়ান টেলিভিশন। এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশি বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশান নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে কেক কাটেন মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সাইফুল ইসলাম নয়নকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন পাতেন বিপ্লব। দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। বিনোদন এবং সংবাদের মিশেলে চ্যানেলটি এরই মধ্যে 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে স্মৃতির মালঞ্চে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ, ডিএমডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, ডিএমডি তুষার রশিদ, ডিএমডি ফয়সাল রশিদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, ওয়াহিদ মুকাই আলী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম, রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সুনামের সাথে সংবাদ এবং বিনোদন নিয়ে দর্শকদের মন জয় করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, এশিয়ান টেলিভিশন তার সারথি হতে চায়। আগামীতে আরো ইমপ্রুভ করবো আমাদের বিজনেসটা, যে কারণে এখন রানিং করছি, এবং আমি আশা করবো যে আপনারা সবাই আমাদের সাথে দাঁড়াবেন এবং এই বিজনেসটাকে আরো বড় করানোর জন্য আমরা যে জার্নালিজমের দিক দিয়ে এবং এন্টারটেনমেন্টের দিক দিয়ে আরও বেশ করে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারি এবং আরও প্রোগ্রাম দিতে পারি এবং বেটার নিউজ দিতে পারি। এটার জন্য আপনাদের সকলকে আমাদের সাথে দাঁড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সাফল্যে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। এশিয়ান টেলিভিশন শুধুমাত্র আমাদের বিনোদন নয়, আমরা যে এটাকে আমাদের সংবাদের জগতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য একটা টেলিভিশনে রূপান্তরিত করতে চাই। একটা প্রোগ্রাম আমাদের যে অ্যাচিভমেন্ট সব আপনাদের জন্য, সব দর্শকদের জন্য। আমি আশা রাখি যে এশিয়ান টিভি যুগে যুগে আপনাদের সাথেই থাকবে। শারীরিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এশিয়ান টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তো আমরা চাইব যে এশিয়ান টেলিভিশন যে বাংলাদেশের মিডিয়া একদম শীর্ষ কয়েকটি টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি হবে। আমি আশা করছি এই মহৎ অনুষ্ঠানে সবার উপস্থিতিতে এই ঘোষণা দিতে চাই যে এশিয়ান টেলিভিশনের নিউজ অন্য উচ্চতায় যাবে এবং এই মধ্যে আমরা নানা রকমের উদ্যোগ নিয়েছি। দর্শকদের জন্য আমরা নিয়মিত সম্প্রচার করছি টার্কিশ ডাবিং সিরিয়াল আয়েশা মরিয়ম। এটা পৃথিবীর প্রায় 57টা দেশে সফলভাবে সম্প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠান টিআরপিতে 1 নম্বর অবস্থানে আছে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের যে সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট তাদের স্ব অবস্থান থেকে সাপোর্ট দিয়ে আমরা এখন উল্লেখযোগ্য টেলিভিশনগুলোর মধ্যে আমরা আমাদের নিজস্ব একটা অবস্থান করে রেখেছি। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার ভালোবাসায় শুধু একজন না, আমার ধারণা, আমি আশাবাদী যে শতবর্ষেও আমরা থাকবো না, আমাদের পরের প্রজন্ম থাকবে, শতবর্ষ পূর্তিও এইভাবে পালিত হবে। অনুষ্ঠানে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ সবাইকে অভিনন্দন জানিয়ে কর্ণধাররা আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ অর্জন তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করবে এশিয়ান টেলিভিশন। পাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে থাকছে সারা বাংলার খবর। তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। 2 দিন তাপমাত্রা বাড়ার পর পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রির ঘরে। ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র শীতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এছাড়া হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ 24। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ 24-এর দুই খেলোয়াড় নুরে আলম সিদ্দিকী এবং ফয়াজের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু সহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শেষ করব নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিসি। কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ। ভোটের প্রস্তুতি ও সংস্কার একসাথে চলবে বললেন ফখরুল। আলোচনার মাধ্যমে কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার দাবি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিভিন্ন সংগঠন। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজও, কড়া নজরদারিতে রয়েছে বিজিবি ও বিএসএফ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।